বাংলা সাহিত্যের সমুদ্র থেকে তুলে আনা কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই নিবেদন। আমাদের আজকের গল্প সৈকত মুখোপাধ্যায়ের লেখা মধ্যরাতের ট্রেন। ভাষ্যপাঠে আমি অগ্নিশ, কথকের ভূমিকায় রচনা, অনিন্দর ভূমিকায় অভিক, টিম লিডারের ভূমিকায় শ্রীপর্ণা, ভূতের ভূমিকায় সুতনু, ডাকাত, নতুন ভূত, জনৈক স্টেশনের ব্যক্তি ও কনস্টেবলের ভূমিকায় অগ্নিশ, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প সৈকত মুখোপাধ্যায়ের লেখা মধ্যরাতের ট্রেন। অনিন্দ স্টেশনে পৌঁছে শুনল লাস্ট ট্রেনটা ৮ ঘন্টা লেট আছে। একটু চমকে উঠল। এখানে ৮ ঘন্টা মানে বাড়ি পৌঁছাতেও আরও ঘন্টা ২ দেরি। একবার ঘড়িটা দেখল, 11:30। বাড়ি পৌঁছে সব কিছু করে শুতে শুতেই তো ভোর হয়ে যাবে। দূর, ভালো লাগে না। প্রতিদিন রাত করে ফেরা, আবার ভোর থাকতে বাইরে বেরোনো। নেহাত এখনো মা বেঁচে আছে, না হলে একা মনীষার পক্ষে এত কিছু সামলানো সম্ভব হতো না। টিএল আবার ভীষণ রুড, কিছু বললেই উত্তর দেয়, না পারলে কাজ ছেড়ে দাও, তোমার জায়গায় আরো ৩ জনকে নিয়ে নিচ্ছি। অনিন্দ আর কোনো উত্তর দিতে পারে না। এমনিতেই চাকরির বাজার খুব একটা ভালো নয়। ঘরে ও বাইকের স্ট্যান্ডে ফোন করে দেরি হওয়ার খবর জানিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করবার সময় ৩ নম্বর থেকে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ওদিকে একটা চায়ের দোকান খোলা আছে। বাকি প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। অবশ্য এরকম অভিজ্ঞতা অনিন্দের এর আগেও বহুবার হয়েছে। অনেকবার এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে শেষ ট্রেনে একেবারে একা বাড়ি ফিরেছে। একবার তো ট্রেনের ভিতর ডাকাতের পাল্লাতে পড়েছিল। বড় ব্যাগ দেখে তারা ভাবে ব্যাগে বুঝি অনেক টাকা আছে, কিন্তু ব্যাগ খুলে ওষুধের প্যাকেট দেখে তাদেরও মাথায় হাত পড়ে যায়। একজন তো বলেই ফেলে, আপনার কাছে গ্যাস অম্বলের কোনো ওষুধ আছে? আমার সন্ধ্যে থেকে পেটটা ভুটভুট করছে। অনিন্দ তাকে ওষুধ দিলেও কাউকে কোনোদিন বলতে পারে না ডাকাতে তার কাছ থেকে ওষুধ চেয়ে খেয়েছে। একা থাকলে এইসব কথাগুলো নিজের মনে এনে হেসে ওঠে। মাথাটা খুব ব্যথা করছে। ৩ নম্বর থেকে ১ নম্বরের চায়ের দোকানের দিকে যাবে এমন সময় একটা ট্রেনের আলো দেখতে পায়। এখন আবার কি ট্রেন আসতে পারে? মাল ট্রেন? খুব তাড়াতাড়ি অ্যাপটা খুলে চেক করলেও কিচ্ছু দেখতে পায় না। একটু অবাক হয়ে যায় অনিন্দ। যাই ট্রেন হোক, সবগুলোই তার স্টেশনে দাঁড়ায়। অনিন্দ ব্যাগটা কাঁধে নিয়ে অপেক্ষা করতে আরম্ভ করে। কিছু সময় পরেই একটা এক্সপ্রেস ট্রেন এসে থামে। অনিন্দ দেখে সব স্লিপার কোচগুলোর প্রায় ফাঁকা। আসলে হাওড়া এখান থেকে খুব একটা দূরে নয়। এই সময় এই লাইনের ট্রেনগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়। অনিন্দ একটা কামরাতে উঠে বসে। একটু অবাক হয়ে যায়, এত অন্ধকার কেন? উঠবার সময় তো এতটা অন্ধকার ছিল না। তারপর নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাও একটু অদ্ভুত লাগে। একজন কেউ বসে থাকবে না? সব সিটেই কেউ না কেউ একেবারে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। ধুর, নিকুচি করেছে ট্রেনের। এইরকম অবশ্য মাঝে মাঝেই হয়েছে। স্লিপারে এরকম ভাবে শুয়ে বসে থাকে অনেক। বসতে একটুকুও জায়গা দেয় না। অবশ্য দেবেই বা কেন? ওরা টাকা দিয়ে সিট রিজার্ভ করেছে, ডেলি প্যাসেঞ্জারকে বসতে দেবে কেন? অনিন্দ ট্রেন থেকে নেমে পড়তে গিয়েও থমকে যায়। ট্রেনটা কেমন একটা অদ্ভুতভাবে সেই মুহূর্তেই চলতে আরম্ভ করে। খুব মুশকিলে পড়ে অনিন্দ। ট্রেনের কামরার ভিতর দিয়ে একের পর এক কামরা পেরিয়ে গেলেও অনিন্দ নিজের অদ্ভুত লাগে, ভয় লাগতে আরম্ভ করে। এটা কি করে সম্ভব হয়? একটা ট্রেনের সব প্যাসেঞ্জার একই রকমভাবে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকতে পারে কখনো? অনিন্দের কিছু সময়ের জন্য একটা ঘোর লাগার পরেই একটা গলার আওয়াজ শুনতে পায়। কোথায় যাবেন?
থমকে দাঁড়ায় অনিন্দ। যাক, তাহলে গলার আওয়াজ শোনা গেল। ঘাড় ঘুরিয়ে খুব আস্তে আস্তেই তার নিজের স্টেশনের নামটা জানিয়ে বলে ওঠে, এই সামনেই। ও, আচ্ছা আচ্ছা, আসুন আসুন, এখানটা বসুন বসুন বসুন, এখানটা। তারপরে অনিন্দ লক্ষ্য করে একটা লোক মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই সিটের ওপর উঠে বসে অনিন্দকে বসবার একটা জায়গা করে দেয়। অনিন্দ কোনো কথা না বাড়িয়ে সিটটাতে বসে একটা তৃপ্তির শ্বাস ফেলে। ব্যাগ থেকে জলের বোতল বের করে জল পান করতে করতে লক্ষ্য করে উল্টো দিকে লোয়ার, আপার, সাইডের আপার লোয়ার সব সিট থেকে প্যাসেঞ্জারগুলো ঠিক একভাবে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে উঠে বসে পড়ছে। অনিন্দের গলায় জল আটকে যায়। এটা কি চোখের ভুল, না কেমন যেন মনে হয় সিটে বসে থাকা অবস্থায় সবাই তার দিকে তাকিয়ে আছে, তার প্রতিটা আচরণ দেখছে, গতিবিধি বোঝার চেষ্টা করে নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে। অনিন্দ আবার বোতল বের করে জল পান করতে গিয়ে থমকে যায়। এ কি হলো? একটু আগে প্ল্যাটফর্মের কলে এক বোতল জল ভরল, নিজে মাত্র একবার বোতলটা থেকে জল পান করলো, তারপর মুখটাও ভালো করেই লাগিয়েছিল, জলটা পড়ে গেল। ব্যাগের ভিতর হাত ভরে ওষুধের স্ট্রিপগুলো ভিজে গেছে কিনা বোঝার চেষ্টা করলো। না, ব্যাগের ভেতরে তো জল পড়েনি, একেবারে খটখটে। চোখ ঘুরিয়ে একবার চারিদিকটা দেখে নেবার চেষ্টা করল। হ্যাঁ, সবাই একভাবেই তার দিকে তাকিয়ে বসে আছে। পকেট থেকে মোবাইলটা বের করবার জন্য বাঁ পকেটে হাত ধরে হাতটা টেনে নিল। মনে হলো পকেটের ভেতর কেউ যেন হাতটা ধরে রাখছে। মোবাইলটা নিতে হলে সেই হাতটা টপকে যেতে হবে। ভয়ে অনিন্দের গলা শুকিয়ে যেতে আরম্ভ করলেও এক ফোঁটা জল নেই। কীরকম বেহিসেবি হয়ে উঠেছে। এমনিতে অনিন্দ ভূত বা ঈশ্বর কাউকেই বিশ্বাস করে না, কিন্তু এগুলো কি হতে পারে? কিছু একটা হয়েছে, অত ভেবে কাজ নেই। তবে আর যাই হোক, এটা কোনো অতিপ্রাকৃতিক ঘটনা নয়। এদিকে ট্রেনটাও পাগলের মতো ছুটে চলেছে। বেশ কয়েকবার ডান ও বাঁদিকে চোখ রেখে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছে, কিন্তু কোথায় স্টেশন, কোথায় প্ল্যাটফর্ম? চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর তাকে কাটিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন। মরুকে যাক। অনিন্দ চোখ দুটো বন্ধ করে মাথাটা পিছন দিকে হেলিয়ে বসতেই মনে হলো নিচের থেকে পা দুটো কেউ যেন ধরে টানছে। পা কে টেনে ধরবে? ইঁদুর? ইঁদুর থাকলে পায়ে উঠতে পারে, কিন্তু পা টেনে ধরতে তো পারে না। তাহলে মনের ভুল। আসলে অনেক রাস্তা হাঁটাহাঁটি হয়েছে। নার্সিংহোমটাও 1 তলা থেকে 4 তলা বহুবার করতে হয়েছে। সেখানে পেশিতে কিছু হতে পারে, সেখানেই হয়তো টান মনে হচ্ছে। এইভাবে নিজেকে বুঝিয়ে অনিন্দ আবার চোখ দুটো বন্ধ করে আগের মতোই বসে থাকলো। কিছু সময়ের মধ্যেই আবার আগের মতন মনে হলো কেউ নিচের থেকে পা দুটো ধরে টেনে রাখছে। অনিন্দ আর বসে থাকতে না পেরে সিটের থেকে উঠে নিচের দিকে তাকিয়ে দেখতে যাবে, এমন সময় পাশে সেই মাথা অবধি ঢাকা নিয়ে বসে থাকা লোকটি বলে উঠল, ও কিছু নয়, ও কিছু নয়। আসলে আপনার পা দুটোকে দেখে ওরা একটু অবাক হয়ে দেখছিল। ওরা মানে কারা? ওদের পা নেই? ওদের ওদের আবার পা থাকে নাকি? কেন, ওরা কি কোনো... না না, বেশি কথা বলবো না। এক্ষুনি আগের স্টেশনে এই তোমার মতোই একজন কথাগুলো শুনে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল। তারপর আবার কি হয়, ওই মারা গেল। ওই জন্যই তো লাস্ট লোকালটার আসতে দেরি হলো, আর আপনি এটাতে উঠলেন। অনিন্দর সব কিছু কেমন যেন গোলমাল হয়ে যেতে আরম্ভ করলো। এই লোকটা বলে কি লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছিল, সে কথাটা কিভাবে জানলো? আর এভাবে বলার কি মানে? ভালো লাগছে না, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, ঘাম বেরোচ্ছিল, শরীরে কেমন একটা অসুবিধা হচ্ছিল। এদিক ওদিক তাকিয়ে দেখলো সব জানলা একেবারে বন্ধ। এরা কি সব পাগল? এই ট্রেনটা কি পাগলদের বয়ে আনছে? এই অবস্থায় সবাই মাথা থেকে পা পর্যন্ত এরকম একটা করে বড় বড় ঢাকা চাপিয়ে শুয়ে বা বসে আছে।
একবার জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে বলল, উফ, জানালাটা খুলে দিন, গরম লাগছে তো। আগের ভদ্রলোকটিও এ কথাটাই বলছিল। আমি জানলা খুলছি না দেখে নিজেই জানলা খুলতে গেলেন। বললাম আমরা কেউ হাওয়া সহ্য করতে পারি না, শুনলেন না, নিজেই জোর করে ডান দিকের জানলাটা খুলতে গেলেন। আর ব্যাস, তারপরেই হাওয়াতে বাঁদিকে পড়ে গেলেন। এবার অনিন্দ্য রেগে উঠল। কি বাজে কথা বলতে আরম্ভ করেছেন? হাওয়াতে একটা মানুষ কি কখনো ট্রেনের ভেতরে পড়ে যায়? মানুষ কি হাওয়া নাকি যে উড়ে যাবে? কিরকম বিচ্ছিরি একটা আওয়াজ করে ভদ্রলোক হেসে উঠলেন। থামেনি না, একে একে পুরো কামরাতে এতক্ষণ যারা শুয়েছিল তারাও বসে উঠে হাসতে আরম্ভ করলো। বিভৎস হাসি, কিছুতেই যেন সে হাসি থামল না। অনিন্দর কান দুটো ফেটে যায়, দু হাতে দুটো কান বন্ধ করে অনিন্দ হাঁপাতে থাকে। পুরো কামরাতে তার নিঃশ্বাস পড়বার আওয়াজ শোনা যায়। মনে হয় যেন সবাই একসাথে নিঃশ্বাস নিচ্ছে, এ যেন শ্বাস নেওয়ার প্রতিযোগিতা হচ্ছে। অনিন্দ রেগে ওঠে, লোকটির দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার সাথে মজা মারছেন? কি মনে হচ্ছে আমি বাচ্চা ছেলে? যা বলবেন তাই বিশ্বাস করব? শুনুন, আমিও কথা বিক্রি করে খাই। বড় বড় ডাক্তাররা আমার কথাতেই কনভিন্স হয়ে কোম্পানিকে চালাচ্ছে। আমার প্রমোশন, ইনসেন্টিভ সব এই কথা বিক্রি করেই। আর আপনি কোথাকার কে এক খ্যাপা, আমাকে বলছেন কিনা জানলা দিয়ে একটা আস্ত মানুষ উড়ে চলে গেল। ওসব বাজে বকা ছাড়ুন। পাশে বসা ভদ্রলোক তো কোনো রকম রেগে গেলেন না, খুব শান্তভাবেই বললেন, আচ্ছা, আপনি বিশ্বাস করছেন না তো? বেশ বেশ, আমি তাহলে ওই ভদ্রলোককে ডাকছি। আপনি আপনি নিজে কানেই সব শুনে নিন, আর চাইলে নিজের চোখে সব কিছু দেখতেও পারেন। এই তো বললেন উনি পড়ে গেছেন, মারা গেছেন। আরে সেই জন্যই তো ওনাকে ডাকা যাবে। এই ট্রেনে যারা আছেন তারা সবাই কোথাও না কোথাও পড়ে গেছেন বা মারা গেছেন। আমরা তো শুধু ট্রেনটা নিয়ে যাচ্ছি। এবার অনিন্দের মাথা ঘুরতে আরম্ভ করলো, শরীরে ঘাম বেরোতে আরম্ভ করলো। ইনি কি মজা করছেন? হঠাৎ ভদ্রলোক বলে উঠলেন, এই নতুনটা কোথায় গেছে রে? একবার একবার এদিকে পাঠিয়ে দে তো। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে অনিন্দের চোখের সামনে একজন সে আগের মতো সারাটা শরীরে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু জিজ্ঞেস করবার আগেই নিজের থেকে উঠে বলল, এই যে আমি এখানে। হঠাৎ কামরার সব আলো জ্বলে উঠল। অনিন্দ দেখলো তার সামনেই একটা বিভৎস মূর্তি দাঁড়িয়ে আছে। মাথার এক দিকটা থেঁতলে গেছে, শরীরের এদিক ওদিক থেকে রক্ত বেরোচ্ছে, একটা হাত নেই, আরেকটা থেকে মাংস বেরোচ্ছে। অনিন্দ আর বসে থাকতে পারল না, সিট থেকে উঠে দরজার দিকে ছুটতে লাগলো। কিন্তু কি অদ্ভুত, সব সিটের ওপর এতক্ষণ যারা বসেছিল সব তারা উঠে বসে পড়েছে। বিভৎস দৃশ্য, কারোর মাথা নেই, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর আবার দুটো চোখ বাইরে থেকে বেরিয়ে এসেছে। অনিন্দ আর সহ্য করতে পারল না, ওখানে চিৎকার করে পড়ে গেল। না! জ্ঞান হবার পর দেখলো একটা স্টেশনের বেঞ্চের ওপর শুয়ে আছে সে। তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। চোখ খোলা দেখে একজন বলে উঠল, এখন কেমন লাগছে? অনিন্দ ঘাড় নাড়িয়ে ভালো জানাতেই একজন গরম চা এনে দিল। উঠে বসে চা পান করে শরীরে একটু বল পেল। ততক্ষণে রেল পুলিশও এসে গেছে। একজন কনস্টেবল জানালেন বাড়িতে খবর দেওয়া হয়েছে। অনিন্দ নিজেও বাড়িতে ফোন করে কথা বললেন। ওই কনস্টেবলই তাকে জানালেন রেল লাইনের পাশ থেকে কয়েকজন অজ্ঞান অবস্থায় তুলে এনে এখানে শুইয়েছে। অনিন্দের কানে অর্ধেক কথা ঢুকলো, অর্ধেক ঢুকলো না। আরেকজন কনস্টেবল জিজ্ঞাসা করলেন, আপনি ওখানে এলেন কিভাবে? অনিন্দের কথাটা কিছুতেই মনে করতে পারল না, শুধু কানের কাছে আবার একটা ট্রেনের শব্দ পেল। এতক্ষণ শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা মধ্যরাতের ট্রেন। ভাষ্যপাঠে আমি অগ্নিশ, কথকের ভূমিকায় রচনা, অনিন্দর ভূমিকায় অভিক, টিম লিডারের ভূমিকায় শ্রীপর্ণা, ভূতের ভূমিকায় সুতনু,
ডাকাত, নতুন ভূত, জনৈক স্টেশনের ব্যক্তি ও কনস্টেবলের ভূমিকায় অগ্নিশ, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহ দেবেন আর আমাদের এগিয়ে চলার পথকে আরো সুন্দর হতে সাহায্য করবেন এই আশা রাখি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন মোড়কে, নতুন উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।